তালদিঘি গ্রাম। গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে বিশাল এক মাঠ। মাঠের মাঝামাঝিতেই পুকুরটি। পুকুরের পূর্ব পাশে যে বিরাট বটগাছ রয়েছে তার তলায় আস্তানা গেড়েছে এক সাধু বাবা। ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি গোঁফের জঙ্গল, পরনে গেরুয়া বসন, ঊর্ধ্বাঙ্গ খালি, গলায় রুদ্রাক্ষের মালা, একপাশে খাড়া করে রাখা একটি ত্রিশূল। গ্রামের লোকজন প্রতিদিন সাধু বাবার কাছে হাজির হন কোনো সুবিধা অসুবিধার কারণে, আর সাধু বাবার কাছে পরামর্শ নিয়ে তারা খুশি হন। এভাবে কেটে গেল কয়েকটা দিন। গ্রামের উত্তর প্রান্তে জগাই খুড়োর বাড়ি। তার দুধেল গাইটি সন্ধ্যে থেকে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম আতিপাতি করে খোঁজ করেও পাওয়া গেল না গরুটি। তারপর হাল ছেড়ে দিয়ে জগাই খুড়ো ভাবতে লাগলো, কোথায় গেল গরুটা? পরদিন ঘরের পেছনের জঙ্গলে পাওয়া গেল গরুটির মৃতদেহ। কিসে জানি পুরো মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। এমন অবস্থা দেখে গ্রামের ছেলে বুড়ো সকলে জড়ো হয়ে যায়। এমন কাজ কার দ্বারা করা সম্ভব? এত বড় একটা গরুর মাথা টেনে ছিঁড়ে ফেলা এমন শক্তি কোন জন্তুর আছে? বড়সড় কোনো বাঘের হামলা হবে হয়তো। বাঘ হওয়ার প্রশ্নই আসে না। যেভাবে রাক্ষসের মতো টেনে ছিঁড়ে ফেলেছে, এসব জিনের কাজ হবে হয়তো। সবার মনেই এই নিয়ে জল্পনা ও আতঙ্ক ভর করেছে। পরদিন নিয়ম মাফিক সাধু বাবার কাছে গেল গ্রামের লোকজন। বাবা বসে আছে, সামনে আগুন জ্বালানো রয়েছে। বাবা মাঝে মাঝে সুর করে কি যেন বিড়বিড় করে পড়ছে, আর হঠাৎ হঠাৎ আগুন বেশি করে জ্বলে উঠছে। গ্রামের লোকজন সব ঘটনা বাবার কাছে খুলে বলল। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা সবাই এখন যাও এখান থেকে। আর হ্যাঁ, সাবধানে থাকবে তোমরা। গ্রামের লোকজন সেখান থেকে চলে এলো। প্রতিদিন ঘটছে নতুন নতুন অঘটন। কোনো না কোনো প্রাণীকে বীভৎসভাবে হত্যা করে ফেলে রাখা হচ্ছে প্রতিদিন। হাঁস, মুরগি, বিড়াল, কুকুর কোনো কিছুই রেহাই পাচ্ছে না। এ কী ধরনের উৎপাত শুরু হলো গ্রামে? সবার মনেই আতঙ্ক, এভাবে কতদিন চলবে? গ্রামের দক্ষিণ পাড়ার হরিশ হালদারের ছেলে সমীর একদিন কাজের সুবাদে মাঠে গিয়েছিল। সে ফিরে আসতে দেরি করছে দেখে তার মা খুব চিন্তায় আছে। ছেলে তো এমন দেরি করে না কোনো দিন। কি হলো কে জানে? কোনো আপদ বিপদ হলো না তো? হে ভগবান, তুমি রক্ষা করো ওকে। রাত 11টা বাজে, সমীর এখনো বাড়ি ফেরেনি। তার মা তার বাবাকে বলল, কোথায় গেল ছেলেটা? একটু দেখো তো, এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে, আমি খুঁজে দেখছি কোথায় গেল ছেলেটা। তুমি চিন্তা করো না। তারপর গ্রামের কয়েকজনকে নিয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করল সমীরের বাবা, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। অজানা আশঙ্কায় কালো হয়ে উঠল সকলের মুখ। পরদিন সকালে মাঠে যাচ্ছিল গ্রামের এক চাষি। পুকুরের উত্তর পাড়ের দিকে দিয়ে যেতে যেতে দেখল পুকুর পাড়ে কে যেন মরার মতো পড়ে আছে। কাছে গিয়ে দেখল, আরে এ তো সমীর। এমন ভয়ানকভাবে কে মারল তাকে? চেনাই যাচ্ছে না তো। প্রচণ্ড শক্তিতে কে যেন তার মাথাটা ধড় থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। বুক থেকে কলিজা বের করে ফেলা হয়েছে।
সারা শরীরে রক্তের দাগ। তারপর ভয়ে গ্রামের দিকে দৌড় দিল চাষি। সারা গ্রামে ছড়িয়ে পড়ল সমীরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এসব ঘটনা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। পাশের গ্রাম সরলপুর, সেখানে থাকতো নামকরা তান্ত্রিক তারানাথ। একদিন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে সে। তখন একজন বলল, খুড়ো, পাশের গ্রামে কি অদ্ভুত ঘটনা ঘটে চলেছে শুনেছেন তো আপনি? প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে ভয়ঙ্করভাবে, কিন্তু কিভাবে মারা যাচ্ছে কেউ তার হদিশ পাচ্ছে না। হ্যাঁ, শুনেছি আমি। তোমরা বরং ওই গ্রামের কোনো এক ব্যক্তিকে ডেকে পাঠাও। তার সাথে কথা বলতে হবে আমাকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি যা সন্দেহ করছি তাই কি না। কথা মতো তার পরদিন রাত্রে ওই চায়ের দোকানে বসে যখন তাড়াহুড়ো আড্ডা দিচ্ছে, তখন তালদিঘি গ্রামের ওই চাষি ভুলো এসে হাজির হলো। তাকে দেখে ঝট করে দাঁড়িয়ে পড়ল খুড়ো। তার মুখ থমথমে। খুড়ো হুট করে দাঁড়িয়ে যাওয়ায় বাকি সবাই হকচকিয়ে গেছে। তারপর খুড়ো বিড়বিড় করে কি যেন বলল। ভয় পেও না তুমি, এখানে আসতেই আমি বুঝতে পেরেছি তোমার উপর কোনো প্রেতসাধকের আসর আছে, তাই তোমাকে আমি সেখান থেকে মুক্ত করলাম। সম্ভবত তোমাদের গ্রামে কোনো প্রেতসাধক এসে আস্তানা গেড়েছে। তোমাদের গ্রামে সমস্ত অঘটনের জন্য দায়ী সেই প্রেতসাধক। প্রেতসাধকের কথা শুনে সবাই ভয় পেতে লাগলো। তোমাদের গ্রামে কোনো নতুন লোক এসে বসবাস করছে কি? গ্রামে তো নতুন কোনো লোক আসেনি, তবে গ্রামের বাইরে পুকুরের পাশে এক সাধু বাবা এসে আস্তানা গেড়েছে। আমি নিশ্চিত এই বাবাই যত অঘটনের মূল। সে একজন প্রেত সাধক। আমি রাতে ব্যাপারটা আরও নিশ্চিত হতে পারবো। তুমি আজ গ্রামে যেও না। তোমার শরীর আমি মন্ত্র বলে বেঁধে দিয়েছি, তাই তুমি গ্রামে গেলে প্রেত সাধকটি তা টের পেয়ে যাবে। গ্রামের লোকজন জানে না প্রেতসাধক কী, তারা কী জন্য প্রেত সাধনা করে। গ্রামের লোকজন এইসব জানার জন্য কৌতূহল প্রকাশ করল। প্রেত সাধকেরা মূলত শয়তানের উপাসনা করে। তারা শয়তানের উপাসনার মধ্য দিয়ে অসীম ক্ষমতার মালিক হতে চায়। শয়তানকে খুশি করতে তারা বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি মানুষও বলি দিয়ে থাকে। এই সাধুটি কতটুকু শক্তির মালিক হতে পেরেছে আমি জানি না। সমীরকে তবে যেভাবে খুন করেছে তাতে মনে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা পেতে তার বেশি দেরি নেই। তবে তাকে প্রতিরোধ করতে না পারলে অসীম ক্ষমতার মালিক হয়ে মানুষের ক্ষতি করবে। পুলিশের কাছে গেলে কেমন হয়? ওসব পুলিশ দিয়ে ঠেকানো যাবে না। সে কোনোভাবে যদি টের পায় আমরা তার উদ্দেশ্য বুঝতে পেরেছি, সে পুরো গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে, তবে সেটা সবার সামনে বলা যাবে না। আমি ব্যবস্থা করছি কিভাবে সাধু বাবাকে প্রতিরোধ করা যায়। ঠিক আছে, এবার বাড়ি যাওয়া যাক। এদিকে তালদিঘি গ্রামের চাষি সে রাতে গ্রামে যেতে মানা করলেও তা শোনেননি। রাতেই সে তালদিঘি গ্রামে গিয়ে গ্রামবাসীদের জানালো সব ঘটনা। তারা খুড়ো যা যা বলেছিল সব কিছু খুলে বলল গ্রামবাসীদের। সাধু বাবার কারণে এইসব হচ্ছে শুনে পুরো গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠল। সবার কোনো না কোনো প্রাণী হত্যা করেছে সাধুটি। সবচেয়ে বেশি উত্তেজিত হলো সমীরের বাবা হরিশ হালদার।
পুত্র হারিয়ে শোকে আচ্ছন্ন ছিল সে। তাই উত্তেজিত হয়ে সে ওই রাতেই কয়েকজন গ্রামবাসীকে নিয়ে লাঠি বল্লম নিয়ে চলল সাধু বাবার আস্তানার দিকে। সামনে পেলেই যেন তাকে মেরে ফেলবে। গ্রামের লোকজন সাধু বাবার আস্তানার কাছাকাছি পুকুর পাড়ের বটগাছের কাছে আসতে হঠাৎ বেগে বাতাস বইতে শুরু হলো। বাতাসের তোড়ে গ্রামবাসীদের হাতে থাকা মশাল নিভে গেল। তবুও তারা অগ্রসর হতে লাগলো সামনের দিকে। বাতাসের বেগ আরও বেড়ে চলেছে। এবার শুরু হলো বজ্রপাত। এমন জোরে জোরে বাজ পড়ছে, মনে হচ্ছে কানের পর্দা যেন ছিঁড়ে যাবে। হঠাৎ করে পরিষ্কার আকাশে দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে ভয় পেয়ে গেল গ্রামবাসী। তবুও তারা সামনের দিকে এগিয়ে চলল। সাধু বাবার আস্তানার কাছাকাছি আসতেই কোত্থেকে কয়েকটি সিংহ চলে এলো তাদের সামনে। সামনে সিংহকে দেখে সবাই এক জায়গায় ভয়ে জড়ো হয়ে গেল। এদিকে প্রচণ্ড বাতাসের মাঝেও সাধু বাবার সামনে জ্বালানো আগুন দাউ দাউ করে জ্বলছে। সাধু বাবা নিজ আসন থেকে উপরে ভেসে উঠল। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ানক স্বরে হাসতে লাগল। বাতাসের বেগ আরও বেড়ে চলেছে। সাধু বাবা চিৎকার করে বলল, তোরা আমাকে মারতে এসেছিস? আমি প্রেত সাধনার সর্বোচ্চ শিখায় উঠতে যাচ্ছি। আগামীকাল অমাবস্যার রাতে আমি সর্বোচ্চ স্তরে উঠে যাব। দুনিয়ার কোনো শক্তি আমাকে ঠেকাতে পারবে না। আর তারানাথ আমাকে ঠেকানোর চেষ্টা করছে। তার শক্তি কতটুকু আমি জানি। আমি তাকে ধ্বংস করে দেব। তোদের আজ আমি শেষবারের মতো ছেড়ে দিচ্ছি। এটাই তোদের শেষ দিন। যা, মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে হা হা করে হাসতে লাগলো প্রেত সাধকটি। সাধু আবার ধ্যানে বসল। সিংহগুলো তার চারপাশে ঘিরে দাঁড়ালো। অবস্থা বেগতিক দেখে লোকজন বাড়ির পথ ধরল। গ্রামে পৌঁছে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল তারানাথ তান্ত্রিকের কাছে যেতে হবে। তাড়াখুড়োর কথা না শুনে তাদের এই অবস্থা। এখন খুড়োই পারে তাদের বাঁচাতে। তারপর গ্রামবাসী রওনা দিল সরলপুর গ্রামের দিকে। তারা গিয়ে পৌঁছালো তারানাথ তান্ত্রিকের কাছে। সবাইকার ভয়ার্ত চেহারা, কারো মুখে কোনো কথা নেই, কোনো হুঁশ নেই। তারপর তাড়াহুড়ো বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ করতে শুরু করলো। আর ধীরে ধীরে সবার হুঁশ ফিরে এলো। আমি সব বুঝতে পেরেছি। যা হবার হয়েছে। তোমরা কেউ আমাকে এইসব ঘটনাগুলো খুলে বলো তো একজন। তারপর গ্রামের মোড়ল মশাই বলল সব ঘটনা। সাধুর ভয়ানক আচরণ আর হুমকির কথা শুনে খুড়োর মুখ কালো হয়ে গেল। যাই হোক, সে এখন সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় উঠতে চায়। একজন কুমারী মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে পারলেই সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে যাবে। তখন আমি কেন, দুনিয়ার কেউ তাকে ঠেকাতে পারবে না। বাবা, আমরা এসব বুঝি না, বুঝতেও চাই না। তুমি যেভাবে হোক ওই শয়তানের হাত থেকে আমাদের বাঁচাও। সে গ্রামের কোনো কুমারী মেয়েকে অপহরণ করতে চায় শয়তানের নিকট বলি দেওয়ার জন্য। সবাইকে সতর্ক থাকতে হবে, সে যেন কোনো কুমারী মেয়েকে তুলে নিয়ে না যেতে পারে। আমি সবাইকে মন্ত্রপ্রুত জল দিব। আগামীকাল সূর্য ডোবার আগে এই জল নিজেদের ঘরের ভিতরে আর বাইরের চারপাশে ছিটাবেন। সন্ধ্যা হওয়ার আগেই সবাই দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাবেন। ঘরের বাইরে
একদম বের হবেন না, কেউ ডাকলেও না, এমনকি আমি ডাকলেও না। বাইরে অনেক শব্দ শুনতে পাবেন, যাই ঘটুক না কেন কেউ দরজা খুলে বাইরে বের হবেন না। বাকি যা করার আমি করব। পরদিন সূর্য ডোবার আগে সবাই তাড়াহুড়োর কথা মতো বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারানাথ তান্ত্রিক প্রস্তুত হচ্ছে তার লড়াইয়ের জন্য। সে গ্রামের কালী মন্দিরের সামনে একটা বৃত্তের মধ্যে বসে যজ্ঞ করতে শুরু করলো, সাথে একটা ত্রিশূল। এদিকে সাধুরূপী পেটসাধক তার আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ল একটি কুমারী মেয়ের খোঁজে। সে প্রচণ্ড দ্রুততায় ঘুরে বেড়াচ্ছে সারা গ্রামে, কিন্তু গ্রামবাসীদের গড়ে তোলা প্রতিরোধের কারণে সে কারো বাড়িতে ঢুকতে পারল না। উন্মাদ হয়ে গেল। আজ কুমারী মেয়ে বলি দিতে না পারলে তার লক্ষ্য পূরণ হবে না। সাধু এখন মাটি ছেড়ে উঠে পড়েছে আকাশে। সারা গ্রামে শুরু হলো গতকালের মতো তাণ্ডব লীলা। সাধু কুমারী মেয়ে পেতে ব্যর্থ হয়ে এবার ছুটল তারানাথ তান্ত্রিকের দিকে। আকাশে উড়তে উড়তে সে সরলপুর গ্রামে এসে পৌঁছালো। সে উপর থেকে দেখতে পেল তারানাথ তান্ত্রিককে। সে তারপর নিচে নেমে এলো। তারানাথ সাধুর আগমন বুঝতে পেরে জোরে জোরে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। হাতে ত্রিশূলটা নিয়ে সে শক্ত করে বসে রইল। এটা তার গুরুর কাছ থেকে নেওয়া পবিত্র ত্রিশূল। সাধু বৃত্তের মধ্যে ঢোকার চেষ্টা করলেও ঢুকতে পারছিল না, কারণ সেটা মন্ত্র বলে বাঁধা ছিল। তুই আমার সাধনা বানচাল করার চেষ্টা করছিস? আগে আমি তোকে শেষ করব, তারপর আমি অন্য গ্রাম থেকে কুমারী মেয়ে এনে শয়তানের উদ্দেশ্যে বলি দেব। তারপর সাধু এক প্রচণ্ড আর্তনাদ করে তার তাণ্ডব লীলা শুরু করল। শুরু হলো প্রচণ্ড বাতাস আর বজ্রপাত। চারিদিক যেমন কেঁপে উঠল, আর কোথা থেকে সিংহ চলে এসে ঘিরে ফেলল তাড়াখুড়োকে। প্রচণ্ড হাওয়ায় নিভে গেল যজ্ঞের আগুন। তখন হাহা করে ভয়ঙ্কর হেসে সাধু বলে উঠল, এবার এবার তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আজ তোর জীবনের শেষ দিন। এই বলে পেটসাধকটি বৃত্তের মধ্যে ঢুকে পড়ল তারানাথকে মারার জন্য। আর তাড়াখুড়ো সেই মুহূর্তেই তার হাতে থাকা ত্রিশূলটি বসিয়ে দিল সাধুর বুকে। এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রেতসাধক। তারপর ছটপট করতে করতে মারা গেল। শান্ত হলো পরিবেশ, সব কিছুই এখন স্বাভাবিক। পরদিন গ্রামের মানুষজন তারানাথ তান্ত্রিককে অনেক ধন্যবাদ দিল, সবাইকে বাঁচানোর জন্য ওই শয়তানের হাত থেকে।